আজকের ভিডিওতে আমরা প্রথম পার্ট নিয়ে চলে এসেছি, যেটা কিনা WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পিওয়াইকিউ প্রশ্ন, মানে প্রিভিয়াস ইয়ারে যেসব MCQ প্রশ্নগুলো এসেছিল তার প্রথম পার্ট কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। প্রথম পার্টে আমাদের 16খানা MCQ প্রশ্ন রয়েছে। এরকম ধরনের আমাদের 50টি পার্ট বেরাবে, প্রত্যেকটা পার্টে 16টা করে থাকবে এবং এই সবগুলো ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে চলে যাবে, যে প্লেলিস্টের নাম হচ্ছে WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমি এই ভিডিওর আই বাটনে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা যখন দেখবে ভিডিওগুলো সিকুয়েন্সিয়ালি দেখো, পার্ট ওয়াইজ দেখো, তাহলে তোমাদের একটি আইডিয়া চলে আসবে কিরকম ধরনের প্রশ্ন এসছে এবং এই যে পরীক্ষাটা হবে কিছু মাস পর কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই সূত্রে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সময় না নষ্ট করে শুরু করছি, যেখানে বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সিপিইউর প্রাইমারি ফাংশন কি। অলরেডি অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তাও অপশনগুলোকে একবার দেখে নেবে। যে ডিসপ্লে গ্রাফিক্স অন আ স্ক্রিন, স্ক্রিনের মধ্যে যে আমাদের যে গ্রাফিক্সটা রয়েছে, মানে আমাদের স্ক্রিনকে ডিসপ্লে করতে সাহায্য করছে, ডেটা স্টোর করতে সাহায্য করছে ফাইল, এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন অ্যান্ড প্রোভাইড পাওয়ার টু দ্য আদার কম্পোনেন্ট। তো এই চারটে অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের কারেক্ট অপশন হচ্ছে এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন। আমরা এটুকু জানি সিপিইউর কিন্তু একটাই কাজ থাকে, যাকে বলা হয় ফেচ, ডিকোড অ্যান্ড এক্সিকিউট। এই ফেজে কিন্তু চলে এবং অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট কিন্তু সে পারফর্ম করে, ALU বলা হয়। আমরা অলরেডি জানি এই বেসিক আইডিয়াস গুলো, সেটাতে একটা ব্রাশ আপ তোমাদের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশনও তাই লেখা রয়েছে এক্সপ্লেনেশনে, CPU is the brain of computer that process instruction and perform arithmetic এবং লজিক্যাল অপারেশন। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে প্রথম প্রশ্ন আমাদের হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, which component of computer is responsible for storing data in long time even when the computer is power off? পাওয়ার অফ থাকলে লং টার্ম স্টোরেজ কাকে বলা, যাকে পার্মানেন্ট স্টোরেজ বলতে পারো। চোখ বুঝে একটাই কথা বলবে, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হতে পারে অনেক সময়, বা প্রশ্নে তোমাদের SSDও দিতে পারে। তো এই সূত্রে দাঁড়িয়ে মাথায় রাখবে, যখনই তোমাদের এরকম লং টার্ম স্টোরেজের কথা বলা হচ্ছে বা পার্মানেন্ট স্টোরেজ, প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। তো সেই সূত্রে ঘাবড়াবে না। যদি অনেক সময় বলে লং টার্ম স্টোরেজ পাওয়ার অফ থাকলে কি হবে, সেরকম ধরনের পার্মানেন্ট স্টোরেজও যদি বললে আমরা কিন্তু হার্ড ডিস্ককে বলি। হার্ড ডিস্ক হচ্ছে নন ভোলাটাইল, আর র্যাম কিন্তু আমাদের ভোলাটাইল স্টোরেজ। এটা মাথায়, ভোলাটাইল মানে কারেন্ট যখন অফ থাকবে, মানে পাওয়ার সাপ্লাই না থাকলে কিন্তু র্যামের মধ্যে কোনো ডেটা থাকে না। তো সেই সূত্রে এটাকে মাথায় রেখে, এটা কম্পিউটার অর্গানাইজেশনের প্রশ্ন। তো সেই সূত্রে যখন তোমরা এরকম প্রশ্ন পাবে, সেটা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নির্বিশেষে দুজনের জন্যই মোটামুটি এরকম ধরনের প্রশ্ন আসবে। তো সেই সূত্রে এটা মাথায় রাখবে যে হার্ড ডিস্ক কিন্তু নন ভোলাটাইল, যেখানে কারেন্ট না থাকলে বা ভোল্টেজ সাপ্লাই না থাকলেও ডেটা স্টোর থাকে, র্যামে সেটা থাকে না। পরের প্রশ্ন কি বলছে, মাদারবোর্ডের রেসপন্সিবিলিটি কি আছে। আমাদের যে কম্পিউটারের মধ্যে যে মাদারবোর্ড রয়েছে সিপিইউর মধ্যে, তার বেসিক কাজ কি। বেসিক কাজ যদি বলা হয়, কানেক্টিং অ্যান্ড ইন্টারকানেক্টিং অল হার্ডওয়্যার কম্পোনেন্ট। দেখো যে জেনারেল ইলেকট্রিসিটি তো করে না, ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইডও করছে না, ডিসপ্লে অন স্ক্রিনে আসছে না। তো মেনলি আমাদের মাদারবোর্ডটা যেটা রয়েছে, তার মধ্যে আমাদের সব, যেরকম যে র্যাম রয়েছে, প্রসেসর রয়েছে, আদার্স গ্রাফিক্স কার্ড রয়েছে, পোর্টস রয়েছে। সেই সূত্রে আমাদের আলটিমেট কথাটা কি হবে, আমাদের মাদারবোর্ড কিন্তু একটা আমাদের মেন সার্কিট, যার মধ্যে সব এক্সটার্নাল কম্পোনেন্ট কিন্তু ইন্টারফেস করা থাকে বলতে পারো। তো এটাই হচ্ছে প্রশ্নের উত্তর হবে আলটিমেটলি, যে আমাদের হোয়াট ইজ দ্য অ্যান্সার যদি বলি, কানেক্টিং অ্যান্ড ইন্টারকানেক্টিং অল হার্ডওয়্যার কম্পোনেন্ট। তলায় অ্যান্সার আমি লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কম্পিউটার ইজ রেসপন্সিবল ফর পারফর্মিং অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন। কোন ফাংশনাল ইউনিট, আমাদের যে কম্পিউটার বা সিপিইউর মধ্যে কোন ফাংশনাল ইউনিট যে কিনা অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করতে সাহায্য করে। একটাই কথা প্রশ্নের উত্তর রাখাই রয়েছে, অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন মানে ALUর কথা বলা হচ্ছে। তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বাদ বাকি অ্যান্সার দেখতে হবে না। এক্সপ্লেনেশনও লেখা রয়েছে যে ALU কিন্তু আমাদের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন গুলো করতে আমাদের সাহায্য করে। পরের প্রশ্ন কি বলছে, which of the following not a primary input device of computer। কোনটা আমাদের প্রাইমারি ইনপুট ডিভাইস না। ইনপুট মানে যেখানে যেই সব ডিভাইস দিয়ে কম্পিউটার মধ্যে ইনপুট আসে, আউটপুট মানে যেটার সাহায্যে কম্পিউটার যা প্রসেস করছে সেটা আমাদের আউটপুট ডিভাইসে গিয়ে রিফ্লেক্ট হয়। এই দুটো গল্প আমাদের ক্লিয়ার থাকা দরকার। তো বেসিক ইনপুট ডিভাইস কোনগুলো হয় যদি কথা বলি, যেরকম হচ্ছে কিবোর্ড, মনিটর, এগুলো হচ্ছে বেসিক। সরি, কিবোর্ড, আমাদের মাউস, ভুল করে মনিটর বলেছি, মনিটর হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস বলতে পারো। তো কিবোর্ড, মাউস এগুলো হচ্ছে বেসিক। এছাড়াও আরো ইনপুট ডিভাইস রয়েছে, যেরকম হচ্ছে আমাদের টাচ স্ক্রিনের মধ্যে টাচ রয়েছে, আমাদের পেন ট্যাব যদি ব্যবহার করি ওটা একটা
ইনপুট ডিভাইস রয়েছে, জয়স্টিকও ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইস, যেটা গেম খেলো। তো এরকম ধরনের এগুলো ইনপুট ডিভাইসের কথা। এখানে কোনগুলো ইনপুট ডিভাইস না, দেখো মনিটর কিন্তু একটা ইনপুট ডিভাইস, সরি মাউসকে আমি করলাম, মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, মনিটরও হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, স্ক্যানারও হচ্ছে আমাদের স্ক্যান করছে এটা ইনপুট ডিভাইস। তো স্ক্যান করেও যেটা আমরা করি, দিস আর অল ইনপুট ডিভাইস। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হবে, বাকিগুলো যদি মুছে দিই, তাহলে যেটা বলেছে না, নট আ প্রাইমারি ইনপুট ডিভাইস, তাহলে বলে মনিটর ইজ নট আ প্রাইমারি, মনিটর হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, সিম্পল কথায় বলতে। পরের প্রশ্ন বলছে দ্য আউটপুট ইউনিট অফ কম্পিউটার সিস্টেম ইজ রেসপন্সিবল ফর processing data, storing data, display or represent information processed to the user or connect to the internet. The basic বলছে আউটপুট ডিভাইসের মেন রেসপন্সিবিলিটি কি থাকে, অবভিয়াসলি ডেটা তো প্রসেস করবে না, তাহলে এটা মুছে দিলাম আমি, ডেটা স্টোরও করছে না, মুছে দিলাম, এবং ইন্টারনেটেও কানেক্ট করছে না, এটা ক্লিয়ার। তাহলে আলটিমেটলি যেটা পড়ে রইল কি, যে আমরা কোনো কিছু ডিসপ্লে করা, কোনো প্রেজেন্টেশন ডিসপ্লে করা, ইনফরমেশন যেটা প্রসেস করেছে, যেটা ইউজারের রেসপেক্টে ইউজার দিয়েছে, প্রসেস করে সেটা ডিসপ্লে করানোটা হচ্ছে মেন বলতে পারো আমাদের রেসপন্সিবল অফ দ্য আউটপুট ডিভাইস। তো সেই সূত্রে এই প্রশ্নের উত্তরটা এটাই হয়ে যাবে। যেরকম এক্সপ্লেনেশন রয়েছে, আউটপুট ডিভাইস লাইক মনিটর এন্ড প্রিন্টার রিপ্রেজেন্ট দ্য ফাইনাল রেজাল্ট টু দ্য ইউজার, এই হচ্ছে ব্যাপার। তারপরের প্রশ্ন 7 নম্বরে চলে আসলাম, which component of computer system temporarily store data that the CPU is currently working on? কোন কম্পোনেন্টটা টেম্পোরারি ডেটা স্টোর করে, যেটা সিপিইউ যে ডেটাগুলোকে নিয়ে কারেন্টলি কাজ করছে। তাহলে আলটিমেট একটু বেসিক একটু যদি আর্কিটেকচারের ব্যাপারে কথা বলি, আমাদের মেমোরি থাকে হচ্ছে হার্ড ডিস্ক, একটা মেমোরি থাকে, তারপর থাকে হচ্ছে র্যাম থাকে, তারপর থাকে হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, যেটা প্রসেসরের মধ্যেই থাকে বলতে পারো, আর তারপর থাকে হচ্ছে আমাদের প্রসেসর বা সিপিইউ থাকে। তো সিপিইউ ডাইরেক্টলি তো ক্যাশের সাথে ইন্টারকানেক্ট করে, না পেয়ে গেলে সিপিইউ কিন্তু র্যামের কাছে যায়। এই হচ্ছে বেসিক আইডিয়া। সিপিইউ কিন্তু কখনো কিন্তু হার্ড ডিস্কের সাথে কমিউনিকেশন করে না, এখান থেকে কথাগুলো ক্লিয়ার করে নাও। সিপিইউ কিন্তু কখনো ডাইরেক্টলি হার্ড ডিস্কের সাথে কমিউনিকেশন করে না। সিপিইউ যা জিনিস দরকার সে দেখে, ক্যাশে যদি না পাওয়া যায় তখন তারা র্যামে যায়। তাহলে আলটিমেটলি প্রশ্ন কি হবে, সিপিইউ যে ডেটাগুলোকে দরকার তার কাজ করার জন্য সেগুলো ক্যাশে না পেলে র্যামে পাবে। তো ক্যাশ কোনোভাবে প্রশ্নে রয়েছে, দেখতে পাচ্ছ, ক্যাশ মেমোরি, র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, হার্ড ডিস্ক এবং হচ্ছে রিড অনলি মেমোরি, 4টে অপশন রয়েছে। বাট এখান থেকে যে আলটিমেট অ্যান্সারটা কিন্তু আমাদের র্যাম হবে, র্যান্ডাম কেন কি ম্যাক্সিমাম, আমি এটা বলে দিই, ক্যাশ কিন্তু খুব লেস অ্যামাউন্ট অফ মেমোরি বলতে পারো, বা অনেক কম অ্যামাউন্টে অফ মেমোরি রয়েছে। ধরে নাও এটা 4 MB হতে পারে, বা হিসাব মতন 10 MB হতে পারে। তো এরকম ধরনের কিন্তু আমাদের সাইজ থাকে ক্যাশ মেমোরি। তা বাট র্যামের সাইজ কিন্তু অনেক বেশি, যারা মোটামুটি জানো 8 GB হয়, 16 GB হয়, 4 GB হয়। তো সেই সূত্রে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু সিপিইউ কিন্তু র্যাম থেকেই নেয়। আমাদের বেসিক আর্কিটেকচারের কথা বললে এখানে ক্যাশ মেমোরির গল্প রয়েছে, যেহেতু তো ক্যাশ মেমোরিও টেম্পোরারি ডেটা স্টোর করে এবং র্যামও কিন্তু টেম্পোরারি। দিজ আর অল ভোলাটাইল মেমোরি। দেখো দুটোই ভোলাটাইল, এটা হচ্ছে নন ভোলাটাইল গল্পতে আসে। তো ভোলাটাইল দুটো আছে, বাট প্রশ্নের উত্তর কখনোই ক্যাশ মারবে না। কেন কি, এখানে ক্যাশে অ্যামাউন্ট অনেক কম থাকে। তো আলটিমেটলি সিপিইউ কে র্যামকেই যেতে হয়, র্যামের কাছেই যেতে হয়। তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমাদের র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি হবে। তলায় আমি এখানে লিখে রেখেছি, আর এটাও এক্সপ্লেনেশন রয়েছে, যেখানে আমাদের টেম্পোরারি ডেটা হোল্ড করে যখন যেটা প্রসেস করা হয়। হ্যাঁ, ক্যাশে নিয়ে আসা হয় কোনগুলো, আর এটা কথাও ক্লিয়ার করে দিই, ক্যাশে কিন্তু ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস যেটাগুলোকে নিয়ে আসে। ধরে নাও কথার কথা বলতে, একটা ডেটা বারবার সিপিইউ চাইছে র্যাম থেকে, তো সেটা বেটার বারবার র্যামে যেতে সময় নষ্ট হয়, তাই জন্য আমরা ওটাকে ক্যাশের মধ্যে এনে রেখে দিই। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটাগুলো কিন্তু ক্যাশের মধ্যে থাকে, বাট আমাদের মেজর ডেটা কিন্তু আমাদের র্যামের মধ্যে থাকে। তো সিপিইউকে কিন্তু র্যাম থেকেই ডেটা কিন্তু নিয়ে আসতে হয়। তো এই জন্য এটাকে উত্তর কিন্তু এখানে র্যামই হবে, মাথায় রাখবে, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। নেক্সট প্রশ্নে চলে আসলাম, কি বলছে, হোয়াট ইজ দ্য কন্ট্রোল ইউনিট অফ আ কম্পিউটার রেসপন্সিবল ফর? তো সিম্পল কথা বলি যে কন্ট্রোল ইউনিট কি কাজ মেনলি করে। মেন প্রশ্ন, আমাদের যে কন্ট্রোল ইউনিট হয়, আমরা জানি যে আমাদের সিপিইউর মধ্যে দুটো মেজর পার্ট থাকে। সিপিইউ মানেই হচ্ছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট, আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিটের ফার্স্ট কাজ কি, দেখো এএলইউর কাজ হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ক্যালকুলেশন করা, ক্লিয়ার হয়ে গেল। ডেটা স্টোর ফর আ লং টাইম, এটা তো আমাদের র্যামের কাজ বা হার্ড ডিস্কের কাজ বলতে পারো। র্যাম তো শর্ট টাইমের জন্য, যত পর্যন্ত পাওয়ার সাপ্লাই থাকে। তো পার্মানেন্ট স্টোরেজ মানে এখানে হার্ড ডিস্ক এসএসডি হয়ে যাচ্ছে। দেখো ডিসপ্লে ইমেজ অন স্ক্রিনের কথা যদি বলি, সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে আমাদের মনিটরের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যে উত্তরটা কিন্তু এটা, কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ আদার ইউনিট অফ দ্য সিস্টেম। তো কন্ট্রোল ইউনিট কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, যেই সিগন্যালের সাহায্যে আমাদের বাদবাকি ইউনিটগুলো কাজ করে। আমাদের যে সিপিইউর মধ্যে যে বাদবাকি ইউনিটসগুলো রয়েছে, যদি আমরা মাইক্রো প্রসেসরের দিকে একটু কথাই চলে যাই, বাট ওই জায়গায় যাব না। বাট ইনডেপথ যদি তোমাদের জানতে হয়, আমার প্লেলিস্ট কিন্তু রয়েছে, আমার চ্যানেল ভিজিট করে তোমরা বেসিক যদি কিছু জানতে হয়, তোমাদের আইডিয়া কিভাবে সিপিইউ ইনডেপথ কাজ করে, সেটা আর্কিটেকচার প্লেলিস্টেও গিয়ে তোমরা দেখতে পারো। বাট বেসিক আইডিয়া যদি আমি এখান থেকে বলি, তাহলে
সিইউ যেটা কন্ট্রোল ইউনিট কিন্তু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, সেই সিগন্যালের সাহায্যে কিন্তু সব কাজগুলো হয়। এই যে ইউনিটগুলো কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারে না, তো কথা না বলতে পারলে কোঅর্ডিনেট কি করে করবে, ভাই তুই কাজটা কর, ও কাজটা কর, এই কাজটা কর, এই যেভাবে কথাগুলো ভাবে কি করে। তো এই কথাগুলোর জন্য কিন্তু আমাদের কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়, যে সিগন্যালের সাহায্যে কিন্তু বাদবাকি কাজগুলো করতে পারে। তাহলে উত্তর হয়ে যাবে কোঅর্ডিনেট এবং কন্ট্রোল অ্যাক্টিভিটিস অফ আদার ইউনিট ইন আ সিস্টেম। ওই সিস্টেমের মধ্যে এক্সপ্লেনেশন তলায় লেখা রয়েছে, দেখতে পারবে। দ্য কন্ট্রোল ইউনিট ডাজ নট পারফর্ম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করে না, দ্যাট দ্য জব অফ দ্য এটা এএলইউর কাজ হয়ে যাচ্ছে। ইনস্টেড সিপিইউ কোনো রকম ডেটা ফ্লো বিটুইন দ্য সিপিইউ মেমোরি এবং আইও ডিভাইস। তাহলে আলটিমেটলি যে কন্ট্রোল ইউনিট কি করছে, ডেটা ফ্লো ম্যানেজ করছে সিপিইউ মেমোরি এবং আইও ডিভাইস, মানে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। ইট ফেচ, ডিকোড and send control signal to execute instruction, essentially coordinate all internals। তাহলে এটাই হচ্ছে বেসিক আইডিয়া, যেটা বললাম সেটাই লেখা আছে। আলটিমেটলি কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে বাদবাকি যেসব কাজগুলো হচ্ছে, ফেচ হচ্ছে, ডিকোড, এগুলো সবই কন্ট্রোল ইউনিট কন্ট্রোল সিগন্যাল জেনারেট করেই কাজগুলো করাচ্ছে। নেক্সট প্রশ্ন কি বলছে, which of the following is a volatile memory type meaning its content are lost when the computer power is off। মানে সিম্পল কথা, ভোলাটাইল মেমোরি এক্ষুনি বলে আসলাম। ভোলাটাইল মেমোরি বুঝলেই তোমরা কি বলবে, তোমাদের প্রশ্ন এটাই দেবে যে আলটিমেটলি র্যামই হবে। র্যাম ইজ আ ভোলাটাইল, ক্যাশও কিন্তু ভোলাটাইল, বাট ক্যাশ নিয়ে খুব একটা প্রশ্নের কথা আসে না। তো আলটিমেটলি আমাদের র্যামই হচ্ছে মেন, যেটাকে বলা হয় মেন মেমোরি এবং মেন ভোলাটাইল মেমোরি বলতে পারো। তো সেই সূত্রে অ্যান্সার কিন্তু আমাদের র্যামই হয়ে যাবে। র্যাম ইজ আ ভোলাটাইল মেমোরি, যখনই পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায় ডেটা কিন্তু লস হয়ে যায়। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলছে, দ্য এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট ইজ আ ফাংশনাল ইউনিট অফ সিপিইউ ইজ রেসপন্সিবল ফর। এএলইউর মেন কাজটা কি? তাহলে আলটিমেটলি এএলইউর মেন কাজ হচ্ছে কিছু প্রসেস এবং এক্সিকিউট ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন যে দেওয়া হয়েছে সেটা কি করবে, সেই কাজটা তো করতে হবে, এক্সিকিউট তো করতে হবে। এক্সিকিউশন কার কাছে করবে? এএলইউর কাছেই করবে। নয় কোনো অপারেশন পারফর্ম করতে হবে, নয় কিছু ডেটা এদিক ওদিক করতে হবে, এগুলো সবই কে করে? এই এএলইউ করে, অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিট করে। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ফার্স্ট অপশনগুলোকে ভালো করে দেখে নাও। ম্যানেজ অ্যান্ড স্টোর ডিভাইস, তো অবভিয়াস স্টোরেজ ডিভাইস তো ম্যানেজ করছে না। প্রসেসিং অ্যান্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন, তো আলটিমেটলি সিপিইউ যে ইনস্ট্রাকশন গুলো পাচ্ছে সেগুলোকে এক্সিকিউট কে করে? সেটাই এই এএলইউর কাজ। তাহলে এটাই হবে অ্যান্সার। পেরিফেরালকে কানেক্ট করে না এবং পাওয়ারকেও কোনোভাবে কাজ করে না, পাওয়ারও কম্পিউটারে দেয় না। তো আলটিমেটলি যেটা মেন কাজ, দেখো অপশন থেকে আমাদের বুঝতে হবে, ডাইরেক্ট তো নাও বলতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ করে না। প্রশ্নের যে উত্তরগুলো, যে অপশনস গুলো আমাদের ভালো করে অ্যানালিসিস করতে হবে যে কি বলতে চেয়েছে অপশনে। তো আলটিমেটলি যে এএলইউর বেসিক কাজ কি, যখন আমরা কোনো ইনস্ট্রাকশন পাচ্ছি সিপিইউর কাছে, সেটা পাওয়ার গল্পটা আসে সিইউ কন্ট্রোল ইউনিট, সেটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করলে সেটা ফেচ এক্সিকিউট হচ্ছে, ডিকোড এক্সিকিউট। তো বাট এক্সিকিউশনে গেলে যে এক্সিকিউটটা করবে কে, এক্সিকিউশন ইউনিট কে আছে, সেটাকে বলা হয় আমাদের এএলইউ। এএলইউ ইজ এক্সিকিউশন ইউনিট বলতে পারো, যে ডেটা প্রসেস করে এক্সিকিউট করে। তো এই হচ্ছে বেসিক, যেখানে কি দিয়ে করে, যেখানে অ্যারিথমেটিক এবং লজিক্যাল পার্টগুলো ইনস্ট্রাকশনের এক্সিকিউশন হয় বলতে পারো। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে, ইন দ্য ডেসিমাল নাম্বার সিস্টেম হোয়াট ইজ দ্য বেস অর রেডিক্স। মানে একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা আমরা নর্মাল আমরা অঙ্কগুলো যে করি 0 থেকে 9, এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। তাদের বেস কি করে কি হবে সেটা আমাদের বলতে বলেছে। দেখো ডেসিমাল নাম্বার সিস্টেম মানে কি 0 to 9, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে লিখে রয়েছে। তো কতগুলো ইউনিটস আছে, 0 থেকে 9 যে লেখো 0 1 2 করে লিখতে লিখতে 9টা হবে। তাহলে আলটিমেটলি যে 9 অব্দি যাবে, তো আলটিমেটলি 10 খানা কিন্তু সংখ্যা আছে বলতে পারো। তাই জন্য তার বেস কিন্তু 10 হবে। সবসময় ডেসিমাল যদি ভুলেও যাও, মুখস্থ না থাকে, মাথায় রাখবে যে ডেসিমাল নাম্বার সিস্টেম মানে 0 থেকে 9 হাতে গুনে নেবে। 0 থেকে 9 হাতে গুনলে 10টা অক্ষর হচ্ছে, তো সেই সূত্রে 10 হচ্ছে আমাদের কিন্তু এখানে বেস হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে, এটা আমাদের নাম্বার সিস্টেম থেকে দিয়েছে, হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 25 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কি? প্রথমে একটা কথা বলি, নাম্বার সিস্টেম একদম শর্টকাট ওয়েতে কি করে করতে হয়, আমার একটা প্লেলিস্ট রয়েছে নাম্বার সিস্টেম, তোমরা ভিজিট করে গিয়ে দেখতে পারো। বাট এই লেকচারেও হালকা করে বলবো, বাট তোমরা ওখানে ইনডেপথ গিয়ে স্টাডি করলে তোমরা কিন্তু জিনিসটা ভালো হবে। বেশিক্ষণের ভিডিও না, 2 থেকে 3 মিনিট ভিডিও পার আমি গল্পগুলো বলেছি, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে এইসব কম্পিটিটিভ লেভেল প্রশ্নে। তো চলে আসি 25টা কিভাবে করবো। দেখো কিভাবে করবো, আমরা 2 4 8 এই সিরিজটা মাথায় রাখবো। এটা হচ্ছে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, এগুলো হচ্ছে তার ভ্যালুগুলো কিন্তু লিখছে। দেখো 2 to the power 0 এর ভ্যালু কি 1 হয়, 2 to the power 1 এর ভ্যালু কি 2 হয়। তা 2 কে মাল্টিপ্লাই করো 2 দিয়ে 4 পাবে, 4 কে মাল্টিপ্লাই করো 2 দিয়ে 8 পাবে, 8 কে মাল্টিপ্লাই করো 2 দিয়ে 16 পাবে, 16 কে মাল্টিপ্লাই করলে 32 পাবে। হয়ে গেল, গল্প শেষ। আমি কতটা এই সিরিজটা কতটা এরকম বাড়াবো, এবার হবে 64 হবে, 120, এটা এবার হতে থাকবে। বাট আমি কতটা লিখবো, দেখো 25 বলেছে প্রশ্নে, 25 থেকে এক ঘর বড় অবধি লিখবে, মানে 32 অবধি লিখবে এই টেবিলটা। হয়ে গেল, এরপর আর লিখবে না। তাহলে আমি এগুলো মুছে দিলাম, তাহলে দরকার নেই আমার। কিন্তু কিভাবে লিখছি সেটা বুঝে গেছো, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, প্রিভিয়াস টার্মকে করলে আমরা পরেরটা পেয়ে যাচ্ছি। এখান থেকে না বুঝতে পারলে নাম্বার সিস্টেম প্লেলিস্টে যাও, ইনডেপথ আমি ওখানে বুঝিয়েছি। ভালো কথা। এবার 25
25 এর থেকে ছোট বা ইকুয়াল ভ্যালু কি আছে আমাদের এই টেবিল সিরিজের মধ্যে? ছোট বা ইকুয়ালে কে আছে? দেখো 16 কিন্তু আমাদের রয়েছে, তো 16 তলায় 1 বসিয়ে দাও। এবার 25 থেকে 16 বাদ দিয়ে দাও, করলে কত হবে? 9 পেয়ে গেল। বেসিক গল্প। এবার দেখো 9 এর থেকে ছোট কে আছে? দেখো 8 আছে, ছোট বা ইকুয়াল দেখবো। তো 8 পেয়েছো যখন 8 এ 1 বসাও, তাহলে 8 মাইনাস করে দাও, তো রইলো কত? 1 রইলো। তো 1 থেকে ছোট কে আছে? 1 থেকে ছোট বা ইকুয়াল, তো 1 তো নিজেই আছে, তো ইকুয়াল হয়ে গেল। তো 1 যখন বসালাম, তাহলে এখানে মাইনাস করলে 0, 0 থেকে আমরা কাজ বন্ধ করে দেবো। তো এই যে পেলাম, দেখতে পেরেছো মাঝখানে দুটো খালি ঘর রাখতে পারবো না, এখানে 0 বসিয়ে দাও। তাহলে এই যেটা পেলাম সেটাই কিন্তু আমাদের 25 উত্তর। তাহলে দেখে নাও 25 উত্তর কি হবে। দেখো এই আমার অপশন, এই দেখো লেখা রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবে তাড়াতাড়ি করতে পারবো। ওই 2 দিয়ে ভাগ করতে গেলে অনেক সমস্যায় পড়ে যাবে, ভাগ যোগ করতে গেলে সমস্যায় পড়ে যাবে। চট করে এবার টেবিলটা লিখে নেবে। টেবিলটা খুব সোজা, দেখলে 1, 1 × 2, 2, 4, 8, 16 এভাবে মুখস্থ রাখতে পারো। তো এইভাবে তোমাদের খুব একটা বড় সংখ্যা দেবে না, দেবে এই মোটামুটি 100-র মধ্যেই কোনো একটা সংখ্যা দিয়ে বলবে এ করবে। আগে অনেকগুলো প্রশ্ন আছে, সেখান থেকেও তোমরা একটুখানি গ্রিপ আপ হয়ে যাবে, চিন্তার বিষয় নেই। তো এইভাবে কিন্তু আমাদের আইডিয়াটা কিন্তু আমরা করতে হবে। নেক্সট কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হেক্সাডেসিমাল ডিজিট? কোনটা? তো হেক্সাডেসিমাল গল্পটা কি আগে আমি জানতে হবে। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 0 থেকে 9, তারপর হচ্ছে A B C D এভাবে F অব্দি আছে। দিস আর অল দ্য হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো এখানে 16 খানা সংখ্যা আছে বলে আমাদের বেস 16 হয় হেক্সাডেসিমালের। আর এই যে A B C D, A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 আর F মানে 15 ইন আমাদের যদি আমি ডেসিমালের কথা বলি, ঠিক আছে? এই হচ্ছে মানেটা। তাহলে একে হিসাব মতন বুঝতে পারছো। তাহলে হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে এইগুলো। তাহলে এই প্রশ্নে দেখো, প্রশ্নে দেখতে পাচ্ছ যে হেক্সাডেসিমাল ডিজিট কোনটা। দেখো 2, 8, 11 এগুলো বলতে স্যার 8ও তো হেক্সাডেসিমাল ডিজিট বলতে পারি, 2ও বলতে পারি। অ্যাকচুয়ালি A রয়েছে বলে এখানে A কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? 0 থেকে 9 তো রয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু A থেকে F কিন্তু একটা হেক্সাডেসিমাল ডিজিটের মধ্যে পড়ছে। 0 থেকে 9ও রয়েছে, 0 থেকে 9 ইজ অলসো হেক্সাডেসিমাল ডিজিট। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে মেন প্রযোজ্য উত্তর কিন্তু একেই দেখবো, কারণ এরা কিন্তু স্পেশালি, এ কিন্তু অন্য কোনো জায়গায় নেই, এ শুধু হেক্সাডেসিমালই আছে। বাট 0 থেকে 9 এর মধ্যে ডেসিমালও রয়েছে, 0 থেকে 9 এর মধ্যে আমাদের হেক্সাডেসিমাল রয়েছে। তো সেই সূত্রে আমরা এটাকে এখানে চয়েস করেছি। তাহলে এ হচ্ছে এখানকার অ্যান্সার হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অক্টাল ইকুইভ্যালেন্ট অফ দ্য বাইনারি নাম্বার? অক্টাল ইকুইভ্যালেন্ট এরকম ভাবে যখন বাইনারি নাম্বার দিয়ে দেবে, কি করে করবে দেখো, আমি শর্টকাট ট্রিক বলবো। দেখে দেখে নাম্বারটা একদম, যেটা আমাদের রাফ পেজ থাকে পেছনে কোশ্চেন পেপারে, এইভাবে লিখে নেবে, ঠিক আছে? দেখে দেখে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ঠিকই লিখেছি। তারপর কি করবে, 3, 3 এরকম ভাগ করে দাও। এই 3 ভাগ করো, এই 3 ভাগ করো, 3, 3 পেয়ারিং করবে। আর পেয়ারিংটা কিন্তু আমাদের রাইট টু লেফট হবে, মাথায় রাখবে। মানে ডান দিক থেকে বাঁ দিকে পেয়ারিংটা করবে, উল্টো বার করে দেবে না। হয়ে গেল, ডান দিক থেকে বাঁ দিক করে নিয়েছি। এবার প্রত্যেকটা যে সংখ্যার মাথায় কি কি বসাবে দেখো, এখানে 1 বসাও, 2 বসাও, 4 বসাও, এখানেও 1 বসাও, 2 বসাও, 4 বসাও। সেই টেবিলটা মাথায় রাখো, 1 × 2, 2, 2 × 2, 4 এইভাবে লিখে রেখেছো। এবার যেই তলায় 1 গুলো আছে যোগ করতে থাকো। দেখো এখানে 4 আর 1 এর তলায় 1 আছে, তাহলে 4 + 1 কি হয়ে গেল? এই পেয়ারের মধ্যে 5 হলো। এই পেয়ারের মধ্যে 4 আর 2 তে 1 আছে, তাহলে এখানে যে 4 + 2 কি হয়ে গেল? 6 হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে? 5 আর 6, তাহলে 56 হচ্ছে ইন বেস 8। অক্টাল কিন্তু বেস কিন্তু 8 হয়। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু তোমরা করতে পারবে, খুব তাড়াতাড়ি করতে হবে এগুলো, খুব বেশিক্ষণ সময় নেওয়ার কিন্তু ব্যাপারই নেই। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ দ্য অক্টাল নাম্বার 67? তো 67 এর আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি আছে? ডাইরেক্টলি আমরা যদি করতে যাই, আমাদের তাড়াতাড়ি ট্রিক হচ্ছে 67 কে প্রথমে বাইনারিতে নিয়ে আসো, সেখান থেকে ডেসিমাল নিয়ে যাও, তাহলে সব জিনিসটা খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে। দেখো 7 এর বাইনারি কি আছে, যদি সিম্পল কথা বলি, 7 এর বাইনারি আমরা 3 ডিজিটে বেরাবে। সবসময় মাথায় রাখবো অক্টাল মানে কিন্তু 3টে করে বাইনারির পেয়ার হয়। তো সেই সূত্রে গেলে এখানে 3 ডিজিটে যখন বেরাবে, তোমরা যদি মনে মনে রাখো 4, 2, 1 কম্বিনেশন করো। দেখো 7 মানে কি, 4 এর তলাও 1, 2 এর তলাও 1 আর 1 এর তলাও 1, তাহলে এখানে 1, 1, 1 হয়ে গেল। আর 6 মানে কি হবে, 4 আর 2 এখানে 0 হবে, তাই এটা হচ্ছে 6 হয়ে গেল। কেন হচ্ছে? এখানে 4 + 2 হচ্ছে 6। দেখো 4 + 2 এর তলায় 1, বাদ বাকিতে 0। তাহলে এই কনসেপ্টে যাও। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমাদের কি, বাইনারি পেয়ে গেলাম। এবার সেই সূত্রে আমাদের ডেসিমাল কি করে বার করবো, উপরে টেবিল লিখে দাও, 1, 2, 4, 8, 16, 32। যেই তলায় যেগুলোতে 1 আছে সেগুলোকে যোগ করে ফেলো। 32 + 16 + 4 + 2 + 1 সিম্পল যোগ করে দাও, 4, 6, 10 আর এখানে যে 5, 15 হাতে 1 হয়ে যাবে। তাহলে 55 হচ্ছে আমার অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। তো এইভাবে কিন্তু তোমরা তাড়াতাড়ি করতে পারবে, এইভাবে এই ট্রিকটা। এবার এই নাম্বার সিস্টেমের প্লেলিস্টে কেন ভিজিট করতে বলছি, ওখানে আমি আরো ইনডেপথ জিনিসগুলো বুঝিয়েছি। যদি মনে হয় এখান থেকে দেখে জিনিসটা বুঝতে পারলাম না কিভাবে 3 বিট কি করে হলো। অক্টাল মানেই হচ্ছে 3 বিটের পেয়ারিং এর গল্প থাকে, 3 বিটের পেয়ারিং মানে পার ডিজিট আমি 3 বিটে লিখতে হবে। তো এখানে 4 to 1 লিখে ফেললে তুমি এবার তলায় তলায় 1 বসে কম্বিনেশন গুলো জেনারেট করতে পারো এইভাবে, ঠিক আছে? লাস্ট প্রশ্নে চলে এসেছি, কি বলছে, কনভার্ট দ্য ডেসিমাল নাম্বার
198 ইন বাইনারি। তো ডেসিমাল নাম্বার 198 বাইনারিতে করতে বলেছে, তো খুবই সোজা, আমরা টেবিল লিখে ফেলো 1 2 4, এই টেবিল লিখতে থাকো। 16 32 64 128 256, সব 2 দিয়ে গুণ করে করে আগেরটা 2 দিয়ে গুণ করলে পরেরটা পেয়ে যাবে। এইভাবে গল্প আসছে। আমি কি বলেছিলাম 198 বলেছে, কতটা লিখবো, ঠিক 198 থেকে এক বড়, মানে 256 যে বড় হয়ে গেল, তাহলে এই অবধি লিখবো, ব্যাস গল্প শেষ হয়ে গেছে। এবার 198 থেকে ছোট বা ইকুয়াল কে আছে, দেখো 128 আছে, এর তলায় 1 বসাও এবং 198 থেকে 128 মাইনাস করে দাও, এখানে 07, কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো। তাহলে 70 থেকে ছোট কে আছে, ছোট বা ইকুয়াল, 70 থেকে ছোট বা ইকুয়াল কিন্তু 64 কে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এর তলায় 1 বসাও, 64 মাইনাস করে দিলে 6 পড়ে থাকে। 6 মানে কি হচ্ছে, তার থেকে ছোট বা ইকুয়াল কে যে 4, তো 4 এর তলায় 1 বসাও, তাহলে এখান থেকে 6 এর থেকে 4 মাইনাস করলে 2 পড়ে থাকবে, তো 2 এর তলায় 1 বসালে 2 কে মাইনাস করলে 0 হলেই শেষ হয়ে যাবে। মোটামুটি প্রথম দিকগুলো বলে দিলাম, তাহলে মোটামুটি আইডিয়া হয়ে গেল। বাকি খালি জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো 0 বসিয়ে দাও, হয়ে গেল। আমি অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখে দেখে মেলাও কোনটা আছে, দুটো 1 তিনটে 0, দুটো 1 তিনটে 0 1 1 0, তাহলে এটা হচ্ছে বি, হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। কি তাড়াতাড়ি গল্পটা করে ফেললাম। তো এইভাবেই আমাদের প্রথম পার্টের 16খানা প্রশ্ন আমরা দেখে নিয়েছি। যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে দিও, দরকারি মানুষজনদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই যে নোটসটা দেখতে পেলাম, যে 16খানা প্রশ্নের যে নোটসটা, সেটা আমরা পার্ট ওয়াইজ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন তোমরা পেয়ে যাবে, মানে লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আশা করি কনসেপ্টগুলো তোমরা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।